বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় যিনি এসেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে অবস্থার বদল করতে পেরেছেন? তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে যে ব্যবস্থা চলছে সিপিএম এর ব্যবস্থা, গুন্ডারাজ, তার বদল হবে। তিনি বলেছিলেন পরিবর্তন চাই, কিন্তু সত্যিই কি পরিবর্তন হয়েছে? সরকারের পরিবর্তন হয়েছে, নেতাদের পরিবর্তন হয়েছে, নেতাদের পকেটের অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অবস্থার পরিবর্তন কি হয়েছে? 14টা বছর হতে যায়, এক যুগ পার হয়ে গেছে, কিন্তু তারপরেও কি গুন্ডারাজের বদল হয়েছে? যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিপিএম যেই জায়গায় এই রাজ্যটাকে রেখে গেছিল তার চেয়েও খারাপ অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হচ্ছে। সিপিএম এর সময় অন্তত পার্টি অফিসে গিয়ে কথা বলা যেত, কিন্তু আজকে আপনার সাথে যদি টাকার মতলব না হয় তাহলে পার্টি অফিসের দরজা আপনার জন্য বন্ধ। একদল গুন্ডার বদলে আরেক দল গুন্ডা এসেছে। হাত কাটা দিলীপ, গৌর লুইস ভজাই, কান কাটা, গাল কাটা, অনেক কিছু কাটা, বহু নেতাদের, সিপিএম আমলের নেতাদের সঙ্গে যারা থাকতো গুন্ডা বদমাইশ, তাদের নাম আপনারা জানেন, আমার থেকে হয়তো বেশি জানেন আপনাদের এলাকার গুন্ডাদের নাম। কিন্তু একদল গুন্ডা সরিয়ে আরেক দল গুন্ডা এসেছে। হারুন, সোনা পাপ্পু। সিপিএম আমলের গুন্ডারা বড়লোকদের বাবুদের কাছ থেকে টাকা নিত, মাস্তানি করত, আর এখন সাধারণ মানুষের, ছোট ছোট ব্যবসায়ীদেরও নিরাপত্তা নেই। বিহারে আমরা এক সময় বলতাম জঙ্গল রাত চলছে, দুষ্কৃতীরা বন্দুক নিয়ে আসতো, লুট করত, ফোন করে থ্রেট দিয়ে পয়সা নিত, অপহরণ করত। এখন দেখছি এই রাজ্যেও সেই ব্যবস্থা চালু হয়ে গেছে। একেবারে বাড়ির সামনে ব্যবসায়ীদের মেরে ফেলা হচ্ছে। বেশ কয়েকটা ঘটনা যেটা পরপর ঘটেছে। গোলপাট, 1 এপ্রিল, সোনা পাপ্পু, তৃণমূলের দুষ্কৃতী, 25 দিন হয়ে গেছে, কোনো গ্রেফতারি নেই। ফেসবুক লাইভ করছে, কিন্তু পুলিশ তাকে ধরতে পারছে না। স্থানীয় বিধায়কের কি খুব কাছের বলে স্থানীয় বিধায়কের সঙ্গে তার ছবি দেখা গেছে। ছবি তো যে কোনো মানুষের সাথেই থাকতে পারে। আমার সঙ্গে যদি অন্য কেউ আজকে ছবি তুলে নেয় তাহলে তো সেটা তার জন্য আমার দোষ হতে পারে না, আমরা জানি এ কথা, যেটা নেতারা সাধারণত বলে থাকেন। কিন্তু তলায় তলায় যাদের সঙ্গে ষাটগাঁট রয়েছে, যাদের জন্য ভোটে খাটে এই সোনা পাপ্পু, দুষ্টু পাপ্পুরা, সেই দায় কি তৃণমূল কংগ্রেসের নেতারা এড়াতে পারবেন? যারা মিছিলে হাঁটে, মিছিলে লোক জড়ো করে, এই সব সোনা পাপ্পু, দুষ্টু ছেলেরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় দুষ্টু ছেলে, এই দুষ্টু ছেলেদের গ্রেফতার করা যাচ্ছে না। তিলজলা 24শে ফেব্রুয়ারি, সালমান অভিযুক্ত, গ্রেফতারি নেই, গ্রেফতার করতে পারেনি। পিলখানা 25শে ফেব্রুয়ারি, সাফিক খানকে একবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হলো। খুন করলো কে? হারুন খান এবং রোহিত। কি দারুণ মেলবন্ধন, কি দারুণ সম্প্রীতির বাতাবরণ, গুন্ডামিতেও দারুণ সম্প্রীতি, মিলেমিশে কাজ হচ্ছে। দুষ্কৃতীরা অধরা। যখন এই ভিডিওটা রেকর্ড করছি ততক্ষণ অবধি দুষ্কৃতীরা অধরা। স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তারও ছবি দেখা গেছে। দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূল নেতাদের ছবিটাই কেন দেখা যায়? ভোটে খাটে বলে, ভোটে লোক জড়ো করে বলে? আজকে এগুলো শুধুমাত্র উদাহরণ মাত্র। আপনাদের এলাকায় ভেবে দেখুন, এরকম অনেক ঘটনা নিত্যদিন ঘটে চলেছে। এটা ঠিক, ক্ষমতায় এসে একদল দুষ্কৃতীর দমন হয়েছিল, সিপিএম আমলের দুষ্কৃতীদের দমন হয়েছে, আর একদল নতুন দুষ্কৃতী তৈরি হয়েছে এই তৃণমূল আমলে। সিপিএম এর সময় দুষ্কৃতীদের বিরাট নাম ডাক ছিল, বিরাট নাম ডাক। তাদের মিডিয়াতে কভারেজ হতো, খবর হতো তাদের নাম, এলাকায় ত্রাস ছিল তারা। এক একটা এলাকা এক একটা দুষ্কৃতীদের হাতে ছিল সিপিএম এর সময়। অনেকে এখন প্রমোটার হয়ে গেছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন দমদমে হাত কাটা দিলীপের বিরাট নাম ছিল। সিপিএম আমলে একজন পিনাকি ছিলেন, বিরাট নাম ছিল তার, বিরাট। রাজা দত্ত বলে একজন দুষ্কৃতী ছিল বিরাটিতে। এরকম অনেক দুষ্কৃতী ছিলেন, গৌর লুইস ভজাই, প্রচুর 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 দুষ্কৃতী। কেউ কাউন্সিলর হয়ে গেছেন, কেউ প্রমোটার হয়ে গেছে, কেউ চুপ করে বাড়িতে বসে গেছে, এটা ঠিক। কিন্তু এই একদল সোনা পাপ্পু, একদল হারুন খান, একদল সালমান,
তৈরি হয়েছে। এটা খুব লো প্রোফাইল দুষ্কৃতী। এদের আপনি টিভিতে দেখতে পাবেন না, খুব কম দেখা যায়। এদেরকে দেখতে পাবেন শুধু নেতাদের সাথে। এরা কাজ করে, এটা ঠিক কাজটা করে দেয়। খুব সন্তর্পণে এদেরকে ব্যবহার করা হয়। আজকে দুষ্কৃতীদের একটা নতুন সিস্টেম তৈরি হয়ে গেছে তৃণমূল আমলে। খানিকটা ওই দেশ, আমাদের ভারতবর্ষে যেরকম RNAW আছে, বিদেশে যেমন মোসাদ আছে, সমাজের সাথে মিশে থাকে, ঠিক বোঝা যায় না, এই ধরনের একটা সিস্টেম চালু করে দিয়েছে। যদিও এটা দেশের কাজ, আর এরা দেশের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে। আজকে এই ব্যবস্থার পতন কি আমরা চাইলে আমরা কি খুব ভুল করব? আমি এই বিষয়ে কথা বলেছিলাম। সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন পেশায় আইনজীবী নীলাভ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে নীলাভ বাবুর সঙ্গে দীর্ঘদিনের আমাদের আলাপ। ওনার অনেক ইন্টারভিউ আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। অনেক কথা ছিল তার সঙ্গে, কেন তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন, রাজ্যের এই যে পরপর ঘটনাগুলো বললাম, এই ঘটনায় তার কি মতামত। সরাসরি নীলাভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, শুনুন তার কথা, তিনি কি বলছেন। দলবদল পশ্চিমবঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু প্রত্যেক দলবদলের বিষয়ে কিছু না কিছু যিনি দল বদল করেন তার মনে কোনো আবেগ কাজ করে। আমরা সম্প্রতি দেখেছি প্রতিকূল দল বদল করেছেন, তিনি CPM থেকে তৃণমূলে গেছেন, যার হাত ধরে গেছেন তাকে যাওয়ার আগে অসম্ভব গালাগালিও করেছেন, কিন্তু হঠাৎ এই দল বদল। অন্যদিকে আমরা দেখেছি কংগ্রেস থেকে দল বদল হয়েছে, নীলাভ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তিনিও দল বদল করেছেন। দাদা, কারণটা কি? হঠাৎ করে কংগ্রেস থেকে, এতদিন ছিলেন আপনি কংগ্রেসে, হঠাৎ করে ভোটের আগে কারণটা কি? প্রথমত সবাইকে নমস্কার জানাই। দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেসটা আমরা কেন ছেড়েছি, তার কারণ কংগ্রেসটা করা যাচ্ছে না। কংগ্রেস এই রাজ্যে কীভাবে তৃণমূলের সুবিধা করা যায়, তৃণমূলের বি টিম হিসেবে, তৃণমূলের দালাল হিসেবে এভাবে কাজ করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা মাঠে ময়দানে পরিশ্রম করেছি, লড়াই করেছি, শ্রম দিয়েছি, ঘাম দিয়েছি, অর্থ দিয়েছি, সর্বস্ব দিয়ে একটা রাজনীতি করা, মানে 24 ঘন্টার রাজনৈতিক কর্মী হিসেবে যেভাবে আমাদের সাথে ব্যবহার করা হচ্ছিল তৃণমূল বিরোধিতা করার জন্য, এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই দেওয়া যাবে না, তৃণমূলের বিরুদ্ধে বলা যাবে না, এই সমস্ত মন্তব্য, সে জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে বক্তব্য বা আমরা যে সিদ্ধান্তে এসেছি, কংগ্রেসের থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই দেওয়া সম্ভব না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল, এবং আগামী 1-2 মাস পরে ভারতীয় জনতা পার্টির রাজ্যে সরকারও হচ্ছে, তৃণমূলকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির হাত ধরেছি। ভারতীয় জনতা পার্টির হাত ধরে আমরা রাজনৈতিক নতুন ইনিংস বিজেপিতেই আমরা করে তৃণমূলকে সরাবো, সেটা ঠিক করেছি। আপনি দীর্ঘ অনেক দিন ধরেই কংগ্রেসটা করছেন। অধীরদার জমানায় আমরা দেখেছি যে একটা তৃণমূল বিরোধিতার সুর ছিল। সংবাদকর্মী হিসেবে আমরা দেখেছি যে বর্তমানে যিনি সভাপতি আছেন তার সময়ে তুলনামূলকভাবে সেই বিরোধিতাটা অনেকটা কমে গেছে। দলের ভিতরে থেকে আপনি এটা কিভাবে ফেস করেছেন, দুজন সভাপতি, শুভঙ্কর বাবু এবং অধীর বাবু? দেখুন, দলের ভিতরে বলতে কংগ্রেসের অভ্যন্তরীণে এখন কংগ্রেস কি করবে তাদের ব্যাপার, এর তো দায়বদ্ধতা আমাদের নেই। কিন্তু এটা বলতে পারি, অধীর চৌধুরীর সময় কংগ্রেসের যে লড়াই মানসিকতা ছিল, শুভঙ্কর সরকারের সময় কংগ্রেস বা শুভঙ্কর সরকার বা প্রদেশ কংগ্রেসের বর্তমান যিনি সভাপতি শুভঙ্কর বাবুর বর্তমানে তার লক্ষ্য একটা MLA হওয়া। হ্যাঁ, জীবনে 5 বার ভোটে দাঁড়িয়েছে, 5 বার হেরেছে, লোকসভা, বিধানসভা, পৌরসভা সব জায়গায় হেরেছে। তো এই হারতে 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 এখন উনি একটা প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন। হওয়ার পরে এখন ওনার মনে একটা বাসনা জেগেছে পশ্চিমবঙ্গ বিধানসভাটা কিরকম হয় দেখার। সেটা তো মালদার যে কোনো একটা সেফ সিট থেকে দাঁড়ালেও তিনি জিততে পারবেন। এবার তাকে তো জিততে হবে। মালদায় ওখানকার মালদার নেতারা ঢুকতে দেবে তবে তো। আমি আপনাকে এইটুকুনি বললাম, আমি তো কংগ্রেসের মধ্যে ছিলাম, অনেক আলোচনায় থাকতাম। মালদা মুর্শিদাবাদে শুভঙ্কর সরকার তো শুধু ঢুকতে দেবে না, আপনি যেটা ভাবছেন সেটা হবে না। এবার শুভঙ্কর সরকারের জিততে গেলে তৃণমূলের দয়া চাই, তাই বাটি হাতে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের সামনে একটা MLA হওয়ার জন্য। কি সঙ্গে আরো যদি 2-1টা আমচাকে MLA করতে পারে, এই তো গল্প চলছে। এই দয়া দাক্ষিণা ভিক্ষের বাটি নিয়ে ঘুরে রাজনীতি হয় নাকি? দালালি হতে পারে, নেতা হওয়া যায় না। মানে এখানে দলীয় স্বার্থ থেকে কোথাও না কোথাও ভোটের রাজনীতি বা নিজের ব্যক্তিগত অ্যাসপিরেশন, আমি বলবো, সেগুলো কাজ করছে। নিজের ব্যক্তিগত কিভাবে নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করবে, সেই জন্য পরিষ্কার তার মতামত দলীয় কর্মী দলের যখন অভ্যন্তরীণ আলোচনা হয়েছে সেখানে বলে দিয়েছে। বিজেপিকে আটকানো তাদের একমাত্র লক্ষ্য। হ্যাঁ, আমিও মিটিংয়ে ছিলাম, ওই জন্য জানি বিজেপিকে আটকাতে যা যা করার দরকার করা।
তৃণমূলকে আক্রমণ করা যাবে না, তৃণমূলের ইস্যুগুলোকেই দেখবেন সহযোগিতা করে কর্মসূচি নেওয়া, এগুলো আপনিও চলছে। কি এটা শিকার হয়েছেন? মানে আপনি যেহেতু, আমি দেখতাম তৃণমূলের বিরুদ্ধে বহু কথা বলতেন, আপনি কি শিকার আমি হয়েছিলেন? তো এই ঘটনারই শিকার। আচ্ছা। আমাকে একের পর একবার যখন বলা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বলা যাবে না, আমি বলছিলাম ফলে দলের অনেক তখনকার দল, আমার কংগ্রেস দল যখন করতাম, সেই দলের যারা এখন তথাকথিত হর্তা কর্তা বিধাতা, তাদের কাছে চক্ষুশীল হয়েছিলাম। ঠিক। তো আমার তেমন কোনো যা আসে যায় না কোন ভুইফোর নেতা যাদের পিছনে একটা লোক নেই, ওই পার্টি অফিসে বসে থাকে, যারা মাতব্বরি করে, হ্যাঁ, তো তারা কি বললো না বলে যা আসে যায় না। কংগ্রেস ছেড়ে দিয়েছি, এখন বিজেপিতে এসছি, কংগ্রেসকে নিয়ে ভাবতেও চাই না। কংগ্রেস এই রাজ্যে সাইনবোর্ড, আরও সাইনবোর্ড হবে, এবং আমি আপনাকে বলছি বহু মানুষ কংগ্রেসের কর্মীরা, কংগ্রেসের জেলার নেতারা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন বহু জেলায়, তারাও আসতে চাইছে। এখন সেটা আমি ভারতীয় জনতা পার্টিকে জানাবো, তারা আসতে চাইছে। ভারতীয় জনতা পার্টি যদি মনে করে তাদের মধ্যে কাকে নেবে না, তাদের ব্যাপার। আমরা গতকাল দেখলাম যে আবার সাংবাদিক মার খেলেন, এবং হাওড়ার পিলখানা এলাকায় ব্যবসায়ী খুন হয়েছে, সেখানে খবর করতে গিয়ে সাংবাদিক মার খাচ্ছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে দাঁড়িয়ে চারদিক থেকে ঘিরে একজন ব্যবসায়ীকে গুলি করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? পরপর এর আগে আমরা দেখেছি যে একজন দুষ্কৃতী কলকাতার তিলজলায় গন্ডগোল করেছে, তার আগে আমরা গোল পার্কে সোনা পাপ্পু বিখ্যাত খবর আপনারা দেখেছেন। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? পরপর রাজ্যে অবস্থার অবনতি হচ্ছে। দেখুন, এই সোনা পাপ্পু, হ্যাঁ, হাত কাটা ঝাপ্পু, কান কাটা বাবলু, হ্যাঁ, গাবলু, এরাই তো এখন তৃণমূলটা চালাচ্ছে। তো এরা যেহেতু তৃণমূল চালাচ্ছে, এদের তৃণমূল তো এরকমই হবে, এরাই তো সরকার চালাচ্ছে। আগে পুলিশের নিয়ন্ত্রণে থাকতো গুন্ডারা, এখন গুন্ডাদের নিয়ন্ত্রণে থাকছে পুলিশ। পুলিশেরও অবস্থা খারাপ হয়ে গেছে, আমি আপনাকে দেখাতে পারি কিন্তু দেখানো উচিত না। তাই কালকে আমাকে উত্তর চব্বিশ পরগনার একটি থানার আইসি মেসেজ করছে, দাদা আপনাকে অভিনন্দন বিজেপিতে আসার জন্য, আর চটি চাটতে পারছি না। এই হলো পশ্চিমবঙ্গের পুলিশেরও অবস্থা, পুলিশও পাচ্ছে না। তারা পড়াশোনা করে চাকরি পেয়েছে, কত চটি চাটবে? মস্তানদের চটি চাটবে, নেতাদের চটি চাটবে, ক্রিমিনালদের চটি চাটবে, কত পারবে বলুন তো? ওরাও তো মানুষ, ওদের পরিবার আছে, ওরা দিয়ে পাচ্ছে না, ওদের মধ্যে হতাশা গ্রাস করছে। আমি আপনাকে বলছি শুনুন, পশ্চিমবঙ্গের যুব থেকে, ছাত্র থেকে, মহিলা থেকে, কৃষক থেকে, শ্রমিক থেকে, পুলিশ থেকে, আইএস থেকে, আইপিএস থেকে, সবাই সরকারের বিরুদ্ধে। সবাই বলছে 26-এর এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন, নবান্নের 14 তলা থেকে সোজা এনে রাজ্যের শাসক দল, রাজ্য সরকারকে গঙ্গায় বিসর্জন দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন কলকাতা খুব সেফ সিটি, এখানে নাকি অন্য রাজ্যের যে মেট্রো সিটিগুলো আছে তার তুলনায় কলকাতা সেফ, অথচ এখানে মহিলারা রাত্রিবেলা বেরোতে পারেন না, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি হয়, সোনা পাপ্পুরা এখনো গ্রেফতার হয় না, ফেসবুক লাইভ করে পুলিশ ধরতে পারে না। সেফ সিটির উদাহরণ, সেফ সিটি তো তার উদাহরণ হচ্ছে আপনার পার্ক স্ট্রিট, উদাহরণ আরজিকর, তার উদাহরণ কসবা ল কলেজ। এগুলো সেফ সিটির উদাহরণ যদি হয়ে থাকে, এরকম সেফ আমরা থাকতে চাই না যে সেফ মানে ল কলেজের ভিতরে ল কলেজের পড়ুয়া ধর্ষিতা হচ্ছে, সেফ মানে আরজিকরের ভিতরে ডাক্তারি পড়ুয়া ধর্ষিতা হচ্ছেন, সেফ মানে হচ্ছে পার্ক স্ট্রিটে ধর্ষণ হচ্ছে। এরকম এত সেফ আমরা থাকতে চাই না বাবা, যে ঘরের মেয়ে ঘর থেকে বেরোলে ধর্ষণ হয়ে যাচ্ছে, সুস্থভাবে ফিরতে পারছে না, এত সেফ আমরা থাকতে চাইছি না। সোনা পাপ্পু থেকে হারুন, সকলের দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক, নেতা, মন্ত্রী, এদের সঙ্গে ছবি। দুষ্কৃতি হলেই তার নেতা মন্ত্রীদের সঙ্গে এত ঘনিষ্ঠতা, এটা রহস্যটা? ভুল ব্যাপারটা হচ্ছে সব তৃণমূলই দুষ্কৃতি, তো তারা তো তৃণমূলের দুষ্কৃতি মানে তৃণমূল পরস্পর পরিপূরক। তো যে তৃণমূল নেতা হবে সে দুষ্কৃতি হবে, যে দুষ্কৃতি হবে সে তৃণমূল নেতা হবে, তো তৃণমূল নেতাদের সেই তো ছবি বেরোবে। আর এরাই তো ভোট লুট করে তৃণমূলকে জেতাচ্ছে ভোটের পর ভোট, তাই বেরোচ্ছে, না বেরোর কিচ্ছু নেই। হবে বিরোধীদের পুলিশ খুঁজে পায়, কিন্তু সোনা পাপ্পু হারুনদের পুলিশ খুঁজে পায় না, বলে খুঁজে পায় না। পুলিশের হাত বেঁধে দেওয়া, তাই পুলিশ খুঁজে পাচ্ছে না, পুলিশকে ঘরে বসে থাকতে হচ্ছে। যদি হাত বেঁধে দেওয়া না থাকতো পুলিশ অবশ্যই খুঁজে পেত। এই কলকাতা সেফ সিটি মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, সেখান থেকে এখন দেখা যাচ্ছে দুই জন জামাতি ধরা পড়ছে যারা দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত। দিল্লিতে গিয়ে তারা নাশকতামূলক কাজকর্মের পরিকল্পনা করছে, দিল্লিতে গিয়ে তারা পোস্টার মেরে দিয়ে আসছে কাশ্মীরকে ফ্রি করতে হবে। অর্থাৎ দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিরা পশ্চিমবঙ্গকে সেফ হেভেন কেন মনে করছে? এবং শহর কলকাতায় তারা বাস করছে, তৃণমূল কংগ্রেস তারা করছে। তার মা বলছে আমার ছেলে তৃণমূল কংগ্রেস করে। দুষ্কৃতি ঠিক ছিল, এখন জঙ্গি পর্যন্ত তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে এমন একটা দেশ বিরোধী, দেশদ্রোহী সরকারের চলছে, বা তাদের যে কার্যকলাপ সেটা ভারতবর্ষের সঙ্গে মিলছে না।
ভারতবর্ষের যে সমস্ত সংস্থা রয়েছে, স্বায়ত্তশাসিত সংস্থা রয়েছে, সে তাদের বিরোধিতা করছে, ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিরোধিতা করছে, হ্যাঁ, ভারতবর্ষের সরকারের বিরোধিতা করছে, যার ফলে যারা জঙ্গি, যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তারা পশ্চিমবঙ্গকে একটা টার্গেট করছে, যে পশ্চিমবঙ্গকে এপিসেন্টার করে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং অন্যান্য রাজ্যে তারা তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তো স্বাভাবিক। এবং আজকে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি সারা দেশের সিকিউরিটির জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। তাই পশ্চিমবঙ্গ থেকে এই দেশবিরোধী সরকারকে তাড়ানোর দরকার আছে। আপনি তো একজন ভারতীয়, যখন প্রথম এই খবরটা শুনেছিলেন কেমন লেগেছিল যে আপনি যেখানে বাস করেন সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে জঙ্গিরা বসবাস করছে? আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এটা একটা বাংলাদেশিদের আসা যাওয়ার একটা রুট হয়ে গেছে। কখনো বিএসএফ এর উপর দায় চাপানো হয়, কখনো পুলিশের উপর দায় চাপানো হয়। দায় চাপানোর বাইরে একটা জায়গায় এসে ভারতীয় হিসেবে এটা কতটা ভাবায় আপনাকে? ভারতীয় হিসেবে ভাবায় অবশ্যই। এবং আমরা আজকে ভয়ে ভীত, আমরা আতঙ্কিত, কারণ আমরা যেখানে থাকছি পাশের বাড়িতে জঙ্গি থাকছে না, তার কোনো গ্যারেন্টি আছে নাকি? আজ পশ্চিমবঙ্গের মানুষের জীবনের সুরক্ষা কি আছে? জঙ্গিকে নিয়ে পাশে বসবাস করতে হচ্ছে, জঙ্গিতে ভরে যাচ্ছে রাজ্যটা, রোহিঙ্গায় ভরে যাচ্ছে। এই জঙ্গি রোহিঙ্গা এদেরকে মদতপুষ্ট করছে তৃণমূল, এদেরকে তাড়ানোর দরকার। তাই চাই বিজেপি সরকার। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।